হয়ে যায়। ফ্যানিও সেখানে সুহোকে রেখে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ও সুহোকে একটি যন্ত্র দিয়ে গিয়েছিল যেটা দ্বারা ওরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারত। সুহো মাস্টারকে বলে, তো এখন থেকে আপনি আমার মাস্টার হয়েছেন, তো যাই হোক এখন আপনি আপনার স্কিল দেখান, আমি ওতে দেখি যে আপনি আমাকে টিচ করার যোগ্য কিনা। এতে কসম মাস্টার তখন নিজের স্কিল দেখাতে শুরু করে, তবে এগুলো সব আলতু ফালতু স্কিল ছিল, যেটা দেখে সুহো রেগে যায়। সুহো বলে, আমি এক্ষুনি ফ্যানুর কাছে নালিশ করছি, যেটাতে মাস্টার ভয় পেয়ে যায় আর বলে, আরে আমি তোমাকে শেখাচ্ছি তো। এরপর মাস্টার ওকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে, তবে সেখানে এসেও তো মাস্টার আলতু ফালতু জিনিস করছিল, যেটা দেখে এবার সুহো অনেক রেগে যায় আর তাকে অনেকটা কথা শোনায়। এতে মাস্টারের মন খারাপ হয়ে যায়। মাস্টার বলে, আমি তো তোমাকে বেসিক জিনিস শেখানোর চেষ্টা করছি, কাল্টিভেশন শেখা মানে এই না যে তোমাকে প্রথমে জাদুবিদ্যা শিখতে হবে, আগে তোমাকে মন ঠান্ডা করতে হবে, নিজের মাইন্ড সেট করতে হবে, তারপরে তো পারবে। এটা বলেই মাস্টার সেখান থেকে মন খারাপ করে চলে যেতে শুরু করে, যেটাতে সুহো তখন তাকে বলে, মাস্টার দাঁড়ান। সুহোর মুখ থেকে প্রথমবার মাস্টার শুনে মাস্টার কচ্ছপ তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে সে বলে ওঠে, আগে আমার টাকা দাও, না হলে আমি তোমাকে কিছুই শেখাতে পারবো না, আগে পারিশ্রমিক তারপরে কাজ। সুহো মনে মনে ভাবতে থাকে, এই বুড়ো আর কখনো শুধরবে না। এরপর মাস্টার সুহোর প্র্যাকটিস করানো শুরু করে, যেখানে প্র্যাকটিস করতে গিয়ে সুহোর অবস্থা খারাপ হয়ে যায়, তারপরও হার মানে না। এরপর দেখানো হয় লার্নিং সেট থেকে কিছু ডিসিপল আসে মাস্টারের সাথে দেখা করার জন্য। তারা এখানে চংজংয়ের বিষয়ে জানায় যে চংজংকে শাস্তি দেওয়া হয়েছে, যেটা শুনে সুহোর একটু খারাপ লাগে। এদিকে মাস্টার আসে চংজংয়ের সাথে দেখা করতে, যেখানে চংজং তাকে নিজের বাবা মার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করে। মাস্টার এখানে ঠিক একই কথা বলে যে ডেমন চিনিয়ান নাকি ওর বাবা মাকে মেরে ফেলেছে, তবে এবার চংজংয়ের এটা বিশ্বাস হতে যায় না। এদিকে দেখানো হয় যে লি ফেনিউকে বলে, আপনি দিন দিন সুহোর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই যে সুহোকে নিজের দুর্বলতা বানাবেন না, এতে আপনার ক্ষতি হবে। যেটাতে ফ্যানিউ বলে, তুমি চিন্তা করো না, আমার কোনো দুর্বলতা নেই সেই দিন থেকে যেদিন থেকে আমি ডেমন কিং হয়েছি। এটা বলি সেখান থেকে ফ্যানিউ চলে যায়। এদিকে দেখানো হয় সুহো অনেকটা ড্রিঙ্ক করছিল আর কান্না করছিল, কারণ নিজের বাবার কথা ওর খুব মনে পড়ছিল, তার সাথে নিজের লাইফ নিয়ে ও অনেক বেশি অখুশি ছিল। এতে মাস্টার তখন ওকে সান্ত্বনা দেয়। এরপর আমরা চংজংকে দেখতে পাই যে তো ডেমন রিয়ালামে চলে এসেছিল ফুলিং এর সাথে দেখা করতে। ফুলিং বলে, তাহলে তুমি চলে আসলে। এরপর ফুলিং ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে চিনিয়ানের কবর দেখায়। ফুলিং বলে, দেখো এখানে চিনিয়ানের মৃত্যুর ডেটও লেখা আছে, এতেই তোমার বুঝে যাওয়া উচিত যে চিনিয়ান তোমার বাবা মার মৃত্যুর আগে মারা গিয়েছে। এদিকে সুহো তো অমৃত বানানো শেখার জন্য একটি বই পড়ছিল, তবে সেখানে কিছু পাতা মিসিং ছিল। এই ব্যাপারেও মাস্টারকে জিজ্ঞাসা করে। মাস্টার বলে, ওটা তো প্রথম থেকেই নেই, ওই পাতাগুলো কেউ কখনো দেখেনি, আর প্রথম সারির অমৃত কেউ বানাতেও পারিনি। সুহো বলে, আপনি আমাকে বলুন যে কি কি করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই বানাতে পারবো। যেটাতে মাস্টার হেসে উড়িয়ে দেয় আর বলে, তুমি জানো আমি কতবার চেষ্টা করেছি কিন্তু কখনোই পারিনি, আর তুমি পারবে। এটা বলে মাস্টার সেখান থেকে চলে যায়। এদিকে আমাদেরকে ফ্যানুকে দেখানো হয় যে সুয়োকে ছাড়া অনেকটা বোর ফিল করছিল। ও চ্যাংশানকে জিজ্ঞাসা করে, তুমি যখন বোর ফিল করো তখন তুমি কি করো? চ্যাংশান বলে, হয় খাই না হয় ঘুমাই। ফ্যানু বলে, এটা না, যখন তোমার কারোর কথা অনেক বেশি মনে পড়তে থাকে আর তুমি অনেকটা বোর ফিল করো তখন কি করো? এই রাতে চ্যাংশান অনেক বেশি লজ্জা পেয়ে যায়। ওর মনে হতে থাকে যে ফেনু হয়তো জিজ্ঞাসা করছে ও কাউকে পছন্দ করে কিনা। তখন ও বলতে থাকে, হ্যাঁ এমন একজন আছে যাকে আমি অনেকটা মিস করি। ও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ফেনু তো হা করে তাকিয়ে থাকে যে ও কি জিজ্ঞাসা করলো আর চ্যাংশান কি ভাবলো। পরের দিন দেখানো হয় মাস্টারের দেওয়া কাজ সুয়ো তো করে ফেলেছিল, যেটাতে মাস্টার খুশি হয়ে যায় যে ফ্যানু এবার ওকে আর কিছু বলতে পারবে না। মাস্টার সেখান থেকে চলে যায়, তবে তখনই সেখানে ইমমর্টাল আঙ্কেল চলে আসে। ইমমর্টাল আঙ্কেল সেখানে সুয়োকে দেখে অনেক বেশি রেগে যায়। সে সুয়োকে বলে, তুমি তো ওই ডেমনদের সাথে চলে গিয়েছিলে, তাহলে এখন এখানে কেন এসেছো? তোমার সাহস হয় কি করে এখানে আসার? সে সুয়োকে মারতে যায়, তবে চংজং এসে তাকে আটকে নেয়। চংজং আঙ্কেলকে শান্ত হতে বলে, তবে আঙ্কেল কিছুতেই মানছিল না। তখনই সেখানে মাস্টার চলে আসে। মাস্টারকে দেখে সুয়ো বলে, আপনিও কি আমাকে মারতে চান? মাস্টার বলে, একদমই না। তো বলে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। মাস্টার বলে, না তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এটা বলে মাস্টার ওকে বেঁধে দেয় আর বলে, এই পাথরটি আমাদের সম্পদ, তাই তুমি এটা নিয়ে এখান থেকে যেতে পারবে না। মাস্টার ওর ভিতর থেকে পাথর বের করার চেষ্টা করে, তবে ওই পাথরটি তখন মাস্টারকে আক্রমণ করে। সুহুর ভিতরে তখন ওই পাথরের শক্তি জেগে ওঠে, যার কারণে ও চারদিকে একটি ভীষণ দেখতে পায়। কিছুক্ষণ পর সবকিছু আবার ঠান্ডা হয়ে যায়।
সেখানে ফ্যানু চলে আসে আর সুহোকে সামলে নেয়। মাস্টার ফ্যানুকে বলে সুহোকে আমার কাছে দিয়ে দাও, তবে ফ্যানু মাস্টারকে নিষেধ করে আর বলে সুহো আমার। এটা বলে ওখান থেকে সুহোকে নিয়ে যায়। এরপর দেখানো হয় সুহো ওই ভিশনে যা দেখেছিল তাই আঁকিয়ে দেয়, যেটা দেখে চ্যাংশন বলে এটা তো উতং হার্ট ফ্লেম, যেটা কিনা শুধুমাত্র ই সিটিতে পাওয়া যায়। তার মানে এখন আমাদেরকে ই সিটিতে যেতে হবে উতং হার্ট ফ্লেম আনার জন্য, কারণ ওখানে গেলে একমাত্র আমরা ওই পাথরের 5টি চিন্তার মধ্যে দ্বিতীয় চিন্তা জাগিয়ে তুলতে পারবো। তবে ওইখানে ওরা কেউই জানতো না যে ই সিটি কোথায়, আর এটা কেউই জানতো না কারণ ই সিটি অনেকদিন ধরে পলাতক রয়েছে। সুহো বলে আমি জানি ই সিটি কোথায়, এই পাথরই আমাকে পথ দেখাবে। চ্যাংশান বলে ওখানে যাওয়ার আগে তোমাদেরকে উতং মার্শাল আর্ট কম্পিটিশন সম্পর্কে জেনে নেওয়া উচিত। প্রত্যেকবার ই সিটিতে একটি কম্পিটিশনের আয়োজন করা হয়, যেটা কিনা ডেমন আর ইমর্টালদের মধ্যে হয়। তবে 7 বছর ধরে এই কম্পিটিশন বন্ধ রাখা হয়েছে, আর এই কম্পিটিশনে যারা জয়ী হবে তাদেরকে উতং হার্ট ফ্লেমের 3টি স্পিরিট পিল দেওয়া হবে। এই উতং হার্ট ফ্লেমের 3টি ভাগ রয়েছে, যাকে কিনা 3টি স্পিরিট পিল বলে। এই 3টি স্পিরিট পিল পেলে আমরা উতং হার্ট ফ্লেম পেয়ে যাব। যাই হোক, এরপর দেখানো হয় সুহো আর ফ্যানু মিলে ই সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক বাধা বিপত্তি পারানোর পর ওরা ই সিটি খুঁজে পায়। তবে এখানে ফ্যানু অনেকটা আহত হয়েছিল, যার কারণে সুহো তখন নিজের কাপড় ছিঁড়ে ওর হাতটি বেঁধে দেয়। তখনই সেখানে ই সিটির রাজা হুয়ালিন চলে আসে। হুয়ালিন নিজের রাজ্যে ফ্যানুকে স্বাগত জানায় আর বলে হঠাৎ করে আমার রাজ্যে আপনি কেন এসেছেন। এতে তখন ফ্যানু ওকে খুলে বলে আর বলে যে তুমি আবারও উতং কম্পিটিশন রাখো। হুয়ালিন বলে আপনি জানেন যে আমি কেন এতদিন ধরে এই কম্পিটিশন বন্ধ রেখেছি, কারণ আমার রাজ্যের কেউই পছন্দ করে না ডেমন আর ইমমর্টালদেরকে, তারা এটা সহ্য করতে পারবে না। আর আমার রাজ্যের সুরক্ষার বিষয়েও আমাকে ভাবতে হয়। ফ্যানুও বলে আপনি চিন্তা করবেন না, আপনার রাজ্যের সুরক্ষার দায়িত্ব আমার। কিন্তু আপনি যদি আমার কথা মেনে না চলেন তাহলে আপনি জানেন যে আপনার সাথে কি হবে। এতে রাজা হুয়ালিন অনেকটা চিন্তায় পড়ে যায় যে এখন তার কি করা উচিত। জেনারেল উলিন বলে এতদিন ধরে আমরা ইসিটিকে লুকিয়ে রেখেছি, কিন্তু অবশেষে ফ্যানও তা খুঁজে বের করেছে। তবে আমার মনে হয় কম্পিটিশন রাখলে রাজ্যের লোকেরা অনেক বেশি রেগে যাবে। হুয়ালিন বলে কিন্তু এছাড়া আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। তখনই সেখানে ঝেনিউ চলে আসে। ঝেনিউকে দেখে হুয়ালিন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করে আসলে। ঝেনিউ বলে কেন, যেভাবে ফ্যানু এখানে এসেছে সেভাবেই এসেছি। ফ্যানু বলে আমি জানি যে তুমি এখন অনেক বেশি সমস্যায় রয়েছো, আমি তোমাকে সাহায্য করতেই পারি যদি তুমি চাও। হুয়ালিন বলে আপনি এমনি এমনি যে আমাকে সাহায্য করবেন না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই বলে ফেলুন যে আপনার কি চাই। জেনেও বলে আমার ওই পাথরটি চাই, যেটা কিনা ফ্যানুর সাথে আসা ওই মেয়েটির ভিতরে রয়েছে। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। এদিকে দেখানো হয় লানলিং সেক্টে ই সিটির তরফ থেকে ইনভিটেশন চলে এসেছিল উতং মার্শাল কম্পিটিশনের জন্য। সবাই মিলে তখন বলাবলি করতে থাকে এই কম্পিটিশনের জন্য কে যাবে। তখনই সেখানে চংঝাং চলে আসে আর মাস্টারকেও বলে মাস্টার সেখানে আমি যাব। এতে মাস্টার রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সুহরা ই সিটিতে চলে এসেছিল। তবে এই সিটির লোকেরা অনেক বেশি অদ্ভুত ছিল, তারা ইমমর্টাল আর ডেমনদেরকে একদমই সহ্য করতে পারতো না। সো জানতে পারে এখানে ডেমন বা ইমমর্টাল নিজেদের জাদুবিদ্যা ব্যবহার করতে পারে না। এতেও অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তাহলে আমরা কম্পিটিশনে লড়বো কি দিয়ে। চ্যাংশান বলে কেন তোমার হাত পা নেই, হাত দিয়ে ঘুষি মারবে আর পা দিয়ে লাথি মারবে। যেটাতে সো খুশি হয়ে যায়, কারণ ও তো এমনিতেও জাদু পারতো না, আর এটা ওর জন্য আরও সহজ হয়ে গিয়েছে যে অন্য কেউ জাদু ব্যবহার করতে পারবে না। তখনই সেখানে চংচং চলে আসে আর সোহকে দেখে অবাক হয়ে যায়। ও সোহকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি এক্ষুনি আমার সাথে চলো, এই ডেমনদের সাথে থাকা তোমার জন্য ভালো না। তবে এতে সোহ বলে আমার জন্য কি ভালো আর কি খারাপ সেটা আমি দেখব, তোমার দেখার কোনো দরকার নেই। তুমি আমার কে হও, আমার ডিসিশন আমি নিজেই নেব। যেটাতে চংচং তো কষ্ট পায়, ও আর কিছু বলতে পারে না। এরপর দেখানো হয় সোহরা ওই জায়গায় চলে আসে যেখানে ওদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে যখনই ও গেট খোলে তখনই একটি জিনিস ওর দিকে আসছিল, যেটা চংচং আটকে নেয়। আর এদিকে ফ্যানু সোকে সামলে নেয়। দেখা যায় সেখানে ডেমন আর ইমমর্টালরা একে অপরের সাথে লড়াই করছে, কারণ ওরা তো একে অপরকে সহ্য করতে পারতো না। এই দৃশ্য দেখে সোর মনে পড়ে ওই পাথরটিও ঠিক একই ভীষণ ওকে দেখিয়েছিল, এর মানে ওরা একদম ঠিক পথে চলছে। তো ওখানে আমাদেরকে নান নামের একজন ইমমর্টালকে দেখানো হয় যে অনেক বেশি অহংকারী ছিল আর অনেক বেশি বদমেজাজি ছিল।
সে সেখানে সবার উপরে চড়াও হতে থাকে, যেটা দেখে চংচং তখন ওদেরকে সব থামাতে বলে। চংচংকে দেখে নান তো ওর উপরে মজা নিতে থাকে আর বলতে থাকে, সামান্য নিং সিটিকে তুমি দেখে রাখতে পারোনি আর নিজেকে ইম্মর্টাল বলে দাবি করছো। ও চংচংকে দুর্বল বলে খেপাতে থাকে, যেটা আবার সুয়োর সহ্য হয় না। সুয়ো তখন ওকে উচিত জবাব দিয়ে দেয়, যেটাতে নান রেগে যায়। নান বলে, তুমি একজন মানুষ হয়ে আমার সাথে এরকম ব্যবহার করছো, তোমার সাহস কম না? এটা বলে ও সুয়োর উপরে আক্রমণ করতে যায়, যেটাতে সুয়ো তখন ফ্যানুর হাত ধরে নেয়। ফ্যানু তখন নিজের চাবুক বের করে আর উল্টো নানের উপরে আক্রমণ করে। ফ্যানু নিজের হাতের দিকে তাকায় আর বলে, এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই। সুয়ো বলে, আমি একদমই ভয় পাইনি, কারণ তোমার মতো একজন যদি সাথে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এরপর ওরা সেখান থেকে নিজেদের রুমে চলে যায়। তবে হঠাৎ করে বাইরে থেকে অনেক চিল্লাপাল্লা শুনতে পায়। দেখা যায় সেখানে সিটির সবাই চলে এসেছে একটি অসুস্থ বাচ্চাকে নিয়ে। তাদের মনে হচ্ছিল ইম্মর্টাল আর ডেমনরা এখানে এসেছে বলে বাচ্চাটি অসুস্থ হয়ে গিয়েছে। এই বাচ্চাটির নাম হচ্ছে হুয়ো। তারা এখানে বলছিল যে ইম্মর্টাল আর ডেমনদেরকে মেরে ফেলতে, তাহলে হয়তো বাচ্চাটি বেঁচে যাবে। নান যেহেতু একটু অহংকারী ছিল, তাই ও ওদের সাথে তর্ক করতে শুরু করে, যেটাতে সিটির লোক আরো বেশি রেগে যায়। ধীরে ধীরে হুয়ের অবস্থা খারাপ হচ্ছিল, যেটাতে ওর মা কান্না করতে থাকে। এটা দেখে সুয়ো আর নিজেকে আটকাতে পারে না, ও নিচে চলে আসে আর একটি পিল খাইয়ে দিতে যায় হুকে। তবে হুয়ের মা তখন ওর হাত ধরে নেয়। সুয়ো বলে, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি একজন সাধারণ মানুষ। তবে তারপরও হুয়ের মা ওকে বিশ্বাস করতে পারছিল না। সে বলে, তুমি তো এসেছো ডেমনদের সাথেই, তাহলে তোমার আর ওদের মধ্যে পার্থক্যটা কি? সুহো হুয়ের মায়ের হাতে ওই পিলটি দিয়ে দেয় আর বলে, এখন হুয়ের জীবন মরণ আপনার হাতে, আপনি যদি চান তাহলে ওকে এটা খাইয়ে দিন। হুয়ের মায়ের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তখন নিজের মেয়েকে ওই পিলটি খাইয়ে দেয়। সাথে সাথে হু ঠিক হয়ে যায়, যেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়। হুয়ের মা সুয়োকে ধন্যবাদ জানায় আর ক্ষমাও চায় যে ওকে সন্দেহ করেছে। তখনই হঠাৎ করে হুয়ের মাথা থেকে উতং হার্ট ফ্লেমের প্রথম ভাগটি বেরিয়ে আসে, যেটা সোজা সুয়োর হাতে চলে যায়। অর্থাৎ সুয়ো প্রথম রাউন্ডে জিতে গিয়েছে। তবে তখন এটা কেউ মানতে চাচ্ছিল না, সবাই বলছিল চিটিং হয়েছে। এই কম্পিটিশন শুধু ডেমন আর ইমমর্টালদের মধ্যে হতে চলেছিল, কিন্তু এ তো সাধারণ মানুষ। সবাই মিলে সুয়োর উপরে চিল্লাচ্ছিল, যেটা দেখে ফ্যানু সবাইকে শান্ত হতে বলে। তবে ফ্যানুকে কেউ তোয়াক্কাই করছিল না। তখনই সেখানে জেনারেল উ চলে আসে। জেনারেল উ সেখানে এসে ফ্যানুকে মাস্টার বলে ডাকে আর সবাইকে জানায় ফ্যানুর কারণে এই কম্পিটিশনটা হচ্ছে, যেটাতে সবাই বুঝতে পারে ফ্যানিও কোনো সাধারণ ডেমন নয়, বরং ডেমন কিং। এতে ওরা ভয় পেয়ে যায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের বেলা সুহো আর ফ্যানুকে শহরে দেখতে পাই, যেখানে ফ্যানু তো এভিল ওরা পাচ্ছিল। ও বুঝতে পারছিল আশেপাশে কোনো মনস্টার রয়েছে। তখনই চারদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। ফ্যানু দেখতে পায় ওর পাশে তো আর সুহো নেই, ও সুহোকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিকে সুহোকে দেখানো হয়, যার উপর একটি মনস্টার আক্রমণ করে। তবে সময় মতো সেখানে চংচং চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর পরিস্থিতি আবারও ঠান্ডা হয়ে যায়। তবে ফ্যানও দেখেছিল যে ওই মনস্টারটি কোথায় গিয়েছে, তাই তখন ও সোর হাত ধরে সেই দিকে চলে যায়, যেখানে ছিল রাজার প্যালেস। ও রাজার প্যালেসে ঢুকতে চায়, তবে তখনই সেখানে জেনারেল চলে আসে। ও জেনারেলকে বলে, আমরা একটি মনস্টারকে এদিক দিয়ে যেতে দেখেছি। তবে জেনারেল এতে ওদেরকে বলে, এখানে কোনো মনস্টার থাকে না, আর মনস্টার থাকলেও সেটা দেখার দায়িত্ব আমাদের। দয়া করে আপনারা এখন যেয়ে বিশ্রাম নিন। ফ্যানিও জেনারেলকে জোর করতে চায়, তবে জেনারেল উ কিছুতেই রাজি হয় না। এটাতে ওরা সেখান থেকে চলে আসে। ওরা ডিসকাস করছিল, হয়তো রাজা হুয়ালিন আর জেনারেল উ ওদের কাছে কিছু একটা লুকাতে যাচ্ছে। হয়তো ওই মনস্টারটি ওদের সাথে জড়িত রয়েছে, এই কারণে ওরা জানতে দিতে চাচ্ছে না ওই মনস্টারের বিষয়ে। তখন সেখানে লি চলে আসে। লিকে দেখে সো বলতে থাকে, সত্যি করে বলো তুমি কে? আমি এটা বুঝতেই পারছি যে তুমিও এই সিটির একজন লোক, তাই সত্যিটা বলে দাও, কারণ আমি এখানে খেয়াল করেছি ইসিরির লোক সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলেও তোমার দিকে তাকায়নি। এর মানে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক রয়েছে। লি তো এতে কোনো উত্তর দিতে পারে না, যেটাতে ফ্যানিও বলে, লি তুমি এখন এখান থেকে চলে যাও। লি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, যেটাতে সুহো তো ফ্যানির উপরে রাগ দেখায় আর বলে, ওকে এখান থেকে কেন চলে যেতে বললে? আমি তোর কাছে কিছু জিজ্ঞাসা করছিলাম। ফ্যানিও বলে, লি অনেকদিন ধরেই আমার সাথে কাজ করছে, তাই আমি ওকে বিশ্বাস করি। ও এমন কিছুই করবে না যাতে আমাদের ক্ষতি হয়। তো বলে, তুমি না হয় ওকে এই কারণে বিশ্বাস করো, আমি ওকে কি কারণে বিশ্বাস করব, এটাই আমাকে বলো। ফ্যানও বলে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো যে আমি কখনো তোমার ক্ষতি হতে দেব না। সো এতে চুপ হয়ে যায় আর বলে, তুমি তো আমাকে নয় বরং এই পাথরটিকে রক্ষা করার চেষ্টা করো, আমি কি সত্যি বলিনি? ফ্যানিও বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, যেটাতে সুহর মন খারাপ হয়ে যায়। সো সেখান থেকে চলে যায়।
এদিকে দেখানো হয় লি অনেকটা মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন সেখানে ফ্যানিও চলে আসে। এখানে ওদের কথা থেকে আমরা এটা বুঝতে পারি ফ্যানিও এটা জানে লি সত্যি একজন সিটির লোক। এরপর আমরা লিকে দেখতে পাই যে জেনারেল এর সাথে দেখা করতে যায়। জেনারেল এখানে ওকে গ্রিট করে আর প্রিন্সেস বলে ডাকে। এখানে আমরা জানতে পারি যে লি ছিল এই রাজ্যের প্রিন্সেস, তার সাথে জেনারেল ওর আঙ্কেলও হয়। লি বলে সিটির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তাই আমাকে গেট করারও কোনো দরকার নেই। লি জিজ্ঞাসা করে আপনার ওই মনস্টারকে কোথায় লুকিয়ে রেখেছেন, যেটাতে জেনারেল একেবারেই অস্বীকার করে আর বলে কোন মনস্টার, আমরা তো কোনো মনস্টারকে লুকিয়ে রাখিনি। জেনারেল লি এর কাছে অনুরোধ করে যাতে লি আবার ওই সিটিতে ফিরে আসে, তবে ওকে নিষেধ করে আর বলে আমার মা যখন মারা যেতে চলেছিল তখন তার উপরে আপনারা কেউ দয়া দেখাননি, তাহলে এখন কেন আমাকে ফেরত নিতে এসেছেন। জেনারেল বলে যদি তোমার সত্যি মনে হয় যে তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে এই নাও তলোয়ার আর আমাকে মেরে ফেলো। লি ওই তলোয়ার নিয়ে জেনারেল কে মারতে যায়, তবে মারে না। তখনই সেখানে হুয়ালিন চলে আসে। আসলে হুয়ালিনই ছিল লিয়ের বাবা। সে এখানে লিকে বলে কয় বছর আগে তো তুমি এখান থেকে চলে গিয়েছিলে, তাহলে কেন আবার ফিরে এসেছো? যাও এক্ষুনি এখান থেকে চলে যাও। লি রেগে বলে আমি নিজের কাজ সেরে ঠিকই এখান থেকে চলে যাব, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এটা বলে লি সেখান থেকে চলে যায়। জেনারেল তখন বলে ওরা ওই মনস্টারের বিষয়ে জেনে গিয়েছে, এখন প্রিন্সেসের আমরা কি করব। এটাতে হুয়ালিন বলে যদিও সে আমার মেয়ে, কিন্তু সে যদি আমার বিরুদ্ধে যায় তাহলে তার উপরে কোনো দয়া দেখানোর দরকার নেই, তাকে মেরে ফেলো। এটা বলে হুয়ালিন সেখান থেকে চলে যায়। হুয়ালিনের অনেকটা কষ্ট হচ্ছিল। লি যখন সেখান থেকে চলে যাচ্ছিল দূর থেকে আমরা একজনকে দেখতে পাই যে লিয়ের উপরে নজর রাখছিল। তো একে সেটা তো আমরা পরে জানতে পারবো। পরের দিন সকালবেলা দেখানো হয় সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল। তখনই সেখানে একটি লোক চলে আসে লিয়ের জন্য খাবার নিয়ে। লোকটি বলে এগুলো আপনার জন্য একজন পাঠিয়েছে। লি দেখে অবাক হয়ে যায়, কারণ এটা ওর পছন্দের খাবার ছিল। লি বলে সে কোথায় যে আমাকে এই খাবারগুলো দিয়েছে, এটা বলেও বাইরে চলে আসে। সেখানে আমরা হুয়াইয়ংকে দেখতে পাই। আসলে হুয়াইয়ং ছিল লিয়ের ভাই, মানে এই সিটির রাজকুমার। তো হুয়াইয়ংকে এখানে দেখে লি অনেক বেশি রেগে যায়। হুয়াইয়ং ওর কাছে ক্ষমা চায়, কিন্তু লি বলে আমার সাথে তোমার আর কোনো রকম সম্পর্ক নেই, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আর কখনো আমার চোখের সামনে এসো না। এটা বলে ও হুয়াইয়ং এর উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে। এদিকে সুহরা তো ওখান থেকে শব্দ শুনতে পাচ্ছিল। সুহ মনে করতে থাকে হয়তো সেখানে কিছু একটা হচ্ছে। ও যেতে যাবে, কিন্তু ফ্যানি ওকে আটকায় আর বলে লিয়ের ব্যাপারে তোমার নাক গলানো একদমই উচিত না, যেটাতে সুহ রেগে যায়। সুহ বলে তোমার মনে হচ্ছে আমি ওর বিষয়ে নাক গলাচ্ছি। এটা বলেই সুহ সেখান থেকে রাগ করে চলে যেতে থাকে। ফ্যানিও জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। সুহ বলে সেটা তোমার না জানলেও চলবে। এটা বলেই সুহ সেখান থেকে চলে যায়। জ্যাংশান বলে ও আবারও চলে গেল, যদি কোনো বিপদে পড়ে তখন কি হবে। ফ্যানিও বলে এতে আমার কোনো যায় আসে না, ও যা ইচ্ছা তাই করুক। এদিকে আমরা দেখতে পাই সুহ চলে আসে হুয়ের মার কাছে, যেখানে ওই মনস্টারের বিষয়ে জানতে পারে ওই মনস্টারকে নাকি সিটির লোকেরা 7 বছর আগে দেখেছিল। 7 বছর আগে একদিন রাতে ওই মনস্টারটি সবার উপরে আক্রমণ করেছিল, তবে এরপরে ওই মনস্টারকে আর দেখা যায়নি। দেখা যায় সেখানে ফ্যানিও তো সুহর পিছু পিছু চলে এসেছিল। আসলে ওর সুহর জন্য চিন্তা হচ্ছিল। সুহ সেখানে চলে আসে আর বলে তাহলে তুমি চলেই আসলে। ফ্যানিও এখানে বলতে থাকে আমি কি তোমার জন্য এসেছি নাকি, আমি এখানে এমনি এসেছি। তো যাই হোক, সুহ তো বুঝতেই পারছিল যে ফ্যানও এখানে ওর জন্যই এসেছে। এরপর আমাদেরকে দেখানো হয় সবাই দ্বিতীয় কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছিল। তখনই সেখানে ওরা এভিল মনস্টারকে দেখতে পায়। ওরা সবাই মিলে এভিল মনস্টারের পিছু করতে করতে একটি জায়গায় চলে আসে। মূলত এটা সিটির কবরস্থান ছিল। তো সেখানে সবাই তৌতং হার্ট ফ্লেমের দ্বিতীয় অংশটি দেখতে পায়। এতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ওই হার্ট ফ্লেমটি নিতে যায়। তবে তখনই সেখানে একটি বুড়ো লোক চলে আসে। বুড়ো লোকটি ওদেরকে আটকে নেয় ওই হার্ট ফ্লেমটি নেওয়া থেকে। বুড়ো লোকটি বলে এই হার্ট ফ্লেম তোমরা নিতে পারবে না। এতে তখন ফ্যানিও বলে এটা তো আমরা নিয়েই ছাড়বো, যেটাতে ওই বুড়ো লোক রেগে যায়। সাথে সাথে ওই বুড়ো লোকটি বুড়ো থেকে ছুড়ো হয়ে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তার হাতে স্নো লোটাস হলি সোয়ার্ড ছিল, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা নাকি রংশিয়ান। তো রংশিয়ান হলো কুনলুন সেক্টের একটি শক্তিশালী ইমমর্টাল, যে কিনা অনেক আগেই মারা গিয়েছে। সবাই মিলে তাকে গ্রিটিং করে আর বলে আপনি তো মারা গিয়েছিলেন, তাহলে এখন এখানে কি করে আসলেন। আমরা সেখানে ডেমন মুজিনকে দেখতে পাই, যে তো রংশিয়ানের উপরে রেখেছিল। আসলে এই ডেমনটি ছিল ফক্স ক্ল্যানের। রংশিয়ান ওই ফক্স ক্ল্যান ধ্বংস করে দিয়েছিল।
মুজিন তো এখানে এসে রংশিয়ানের উপরে আক্রমণ করতে থাকে, তবে ও কিছুতেই রংশিয়ানের সাথে পারে না। মূলত এটা রংশিয়ান ছিল না, রংশিয়ান তো অনেক আগেই মারা গিয়েছিল আর ওর কবরস্থান এখানেই ছিল। তো এটা যখন মুজিন বুঝতে পারে তখন ও বলে প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো, দরকার হয় এই কবরস্থানই ধ্বংস করে দেবো। এটা বলে ও কবরস্থান ধ্বংস করার জন্য যেতে থাকে। তবে এটা দেখে রংশিয়ান অনেক বেশি রেগে যায় আর তখন সেখানে বালুঝড়ের সৃষ্টি করে। সবাই মিলে বাঁচার অনেক চেষ্টা করছিল, তবে কিছুতেই পারে না। এরপর আমরা সবাইকে দেখতে পাই যারা একটি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা ওদেরকে একটি অদ্ভুত জায়গায় আসতে দেখি, যেখানে ওদের বেশ পোশাকও অদ্ভুত রকমের হয়ে গিয়েছিল। আসলে ওরা ফক্স ডেমনের রূপে চলে এসেছে আর এই জায়গাটির নাম হচ্ছে কুনলুন সেক্ট। ওদের সাথে যে ছেলেটি এসেছিল এই ছেলেটির নাম বাইচেন, যে কিনা একজন কুনলুন সেক্টেরই ডিসিপল। তবে বাইচান এখানে বলে এটা তো কুনলুন সেক্ট, কিন্তু এটা তো 1000 বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা এখানে কি করে চলে আসলাম। তখনই সেখানে লিংলং নামের একটি মেয়ে চলে আসে। লিংলং হচ্ছে ফক্স ক্ল্যানের রাজকুমারী। তো লিংলং সেখানে এসে এমন ভাবে কথা বলতে থাকে যেন ওদের সবাইকেই চেনে। লিংলং তো সুহোকে লেডি উ বলে ডাকে এবং ফ্যানুকে ডাকে চি বলে, যে কিনা একজন সার্ভেন্ট ছিল। এটাতে ফ্যানু বলে আর কিছু হতে পারলাম না, সার্ভেন্টই হয়ে গেলাম। লিংলং বাইচানকে বাও বলে ডাকে। ও ওদের তিনজনকে বলে এল্ডার তোমাদেরকে বলেছে যাতে তোমরা আমাকে স্নো লোটাস চুরি করতে সাহায্য করো, কিন্তু তোমরা তো নিজেদের কাজ ঠিক মতো করছোই না। এটা বলে লিংলং ওদের উপরে রাগ দেখায়। এদিকে আমরা মুজিনকে দেখতে পাই যে কুনলন সেক্টের একজন ইমমর্টাল ডিসেবল হয়ে গিয়েছে। তো ও তো এমনিতেও ইমমর্টালদেরকে সহ্য করতে পারতো না। তখনই সেখানে রংশিয়ান চলে আসে। রংশিয়ানকে দেখে ও অনেক বেশি রেগে যায়। রংশিয়ান এখানে এসে ওকে ভালো করে প্র্যাকটিস করতে বলে। তবে মুজিন বলে এখন এমন দিন চলে এসেছে যে আমাকে তোমার কথা শুনতে হবে। তবে পরিস্থিতি বুঝতে পেরে মুজিন তাড়াতাড়ি নিজের মুখ থামিয়ে নেয় আর ওনার কাছে ক্ষমাও চায়। রংশিয়ান বলে কোনো ব্যাপার নয়, আমি এখন যাচ্ছি লিংলং এর সাথে দেখা করতে, যে কিনা ফক্স ক্ল্যানের রাজকুমারী। এটা শুনে মুজিন তো অবাক হয়ে যায়, সাথে খুশিও হয় যে লিংলং বেঁচে আছে। এদিকে সিটি দেখানো হয়, যেখানে সবাই পাথর হয়ে গিয়েছিল শুধুমাত্র লি বাদে। লি ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢোকার চেষ্টা করে, তবে তখনই সেখানে জেনারেল চলে আসে আর বলে কোনো লাভ নেই, তুমি ওখানে যেতে পারবে না। ওরা চলে গিয়েছে রংশিয়ানের ইলিউশনের ভিতরে। এরপর আমাদেরকে এদের তিনজনকে দেখানো হয়, যেখানে ফ্যানু বুঝতে পেরেছিল যে ওরা রংশিয়ানের ইলিউশনের ভিতরে চলে এসেছে, যেটা কিনা 1000 বছর আগে ঘটেছিল, অর্থাৎ ওরা 1000 বছর পিছিয়ে গিয়েছে। সুহো বাইচেনকে বলে তুমি তো এই সেক্টরের একজন ডিসিপল, তাহলে বলো 1000 বছর আগে কি হয়েছিল। এতে তখন বাইচেন বলতে শুরু করে 1000 বছর আগে যখন লিংলং এই সেক্টে আসে তখন রংশিয়ান আর লিংলং একে অপরের প্রেমে পড়ে যায়। তবে ডেমন আর ইমমর্টালের মধ্যে এই ভালোবাসা কেউ মেনে নিতে চায় না। হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই লিংলং কুনলুন সেক্টে আক্রমণ করে আর সবাইকে মেরে ফেলে, যেটাতে রংশিয়ান তখন ওকেই মেরে ফেলে। এগুলো শুনে সুহো বলে কিন্তু লিংলংকে দেখে তো অতটাও ক্রুয়েল মনে হয় না, তাহলে ও কেন মারতে যাবে। বাইজান বলে এখন সেটা তো আমি জানি না যে ও কেন মারতে যাবে, তবে ও যখন এই ক্লানে এসেছিল তখন ওর সাথে 3জন লোক ছিল। একজন হলো ওর ছোট বোন উ এবং বাকি 2জন হলো ওর সার্ভেন্ট। তো তখন গিয়ে ওদের খেয়াল আসে ওরা 3জনও তো লিংলং এর সাথে এসেছে। এতে ওরা বুঝতে পারে ওই 3জন লোক ওরা নিজেরাই। তো বলে আমি বুঝে গিয়েছি এই ইলিউশন থেকে বের হতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এটা করতে হবে যাতে রংশিয়ান আর লিংলং একে অপরের প্রেমে না পড়ে এবং লিংলংকে তাড়াতাড়ি এই সেক্ট থেকে নিয়ে যেতে হবে যাতে ও কুনলুং সেক্টের কোনো ক্ষতি না করতে পারে। তো তখনই সেখানে লিংলং চলে আসে। লিংলং বলে তোমরা এখনো এখানে কি করছো, তাড়াতাড়ি রংশিয়ানের কাছে যেতে হবে, ওর কাছে স্নো লোটাস রয়েছে, ওকে ফাঁসিয়ে ওর কাছ থেকে ওটা চুরি করতে হবে। লিংলং সুহো অর্থাৎ উকে ওর সাথে আসতে বলে। এতে তখন সুহোর পিছু পিছু চলে যায়। এরপর দেখানো হয় ওরা দুজন রংশিয়ানের সাথে কথা বলছিল। এখানে লিংলং আর রংশিয়ানকে এত কথা বলতে দেখে সুহো মনে মনে ভাবে ওদের দুজনকে এত কথা বলতে দেওয়া যাবে না, দেখা যাবে কোন ফাঁকে প্রেমে পড়ে গিয়েছে। তাই সুহো ওদের দুজনকে থামিয়ে দেয় আর রংশিয়ানকে বলে ওর সাথে একটি গেম খেলার জন্য। এদিকে দেখানো হয় মুজিন চলে আসে ফ্যানুর কাছে। ও ফ্যানুকে বলতে থাকে তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করো। মুজিনের এরকম বকবক থামানোর জন্য ফ্যানু তখন ওর মুখ চেপে ধরে। লিংলং সেখানে চলে আসে। লিংলংকে একা আসতে দেখে ফ্যানু জিজ্ঞাসা করে সুহো কোথায়। এভাবে জিজ্ঞাসা করছে দেখি লিংলং অনেকটা অবাক হয়ে যায় আর বলে তুমি একজন সার্ভেন্ট হয়ে আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তবে ও লিংলং এর কথায় পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়।
এদিকে সুহো জানতে পারে রংশিয়ান নাকি অন্য একটি মেয়েকে পছন্দ করে। তখনও মনে মনে ভাবে ও অন্য একটি মেয়েকে পছন্দ করে, তারপর আবার লিংলংকেও নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। নিশ্চয়ই ও একটা প্লে বয়। সুহো জিজ্ঞাসা করে, তো তুমি যাকে ভালোবাসো ওই মেয়েটার জন্ম তারিখ আমাকে বলো। এতে রংশিয়ান ওর কানে কানে বলতে যায়। তবে তখনই সেখানে ফ্যানু চলে আসে। ফ্যানু ওদের দুজনকে এত কাছাকাছি দেখে অনেক বেশি জেলাস ফিল করে। ও রংশিয়ানকে কিছু বলতেই যাবে, তার আগে সুহোকে একটি চিমটি কাটে আর ইশারায় বলে চুপ থাকতে। লিংলং তখন কোনো মতে পরিস্থিতি সামলিয়ে ওদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে দেখানো হয় মুজিন আর বাইচেন একে অপরের সাথে তর্ক করছিল, যেহেতু ওরা দুজনই ডেমন আর ইমমর্টাল ছিল আর একে অপরকে একদমই সহ্য করতে পারতো না। তবে তখনই সেখানে কুনলুন সেক্টে কিছু ডিসিপল চলে আসে। একটি ডেমনকে নিজেদের লোকের সাথে এরকম ঝগড়া করতে দেখে ওরা রেগে যায় আর সেখান থেকে বাইচানকে ধরে নিয়ে যায়। যেটা দেখে মুজিন তো মনে মনে অনেক খুশি হয় যে একজন ডেমন হওয়া সত্ত্বেও ওরা ওকে ধরলো না, বরং একজন ইম্মর্টালকে ধরে নিয়ে গেল। এদিকে লিংলং মনে করছিল হয়তো সুহো আর ফ্যানু একে অপরকে পছন্দ করে। ওদের দুজনকে বলে, তো তোমরা এটা আমাকে আগে কেন জানাওনি? সুহো বোঝানোর চেষ্টা করে যে এরকম কিছুই না। তবে তারপরও লিংলং মেনে নিতে চাচ্ছিল না। ও বলে, আগে আমি স্নো লোটাসটা চুরি করি, তারপরে ফক্স ক্ল্যানে গিয়ে তোমাদের দুজনের বিয়ে দেবো। ফ্যানু মনে মনে ভাবে, এ দেখছি ওই স্নো লোটাস ছাড়া এখান থেকে এক পাও নড়বে না। তাহলে আমাদেরকে তাড়াতাড়ি ওই স্নো লোটাস চুরি করতে হবে, যাতে ওকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারি। এদিকে বাইচানকে তো অনেকগুলো চাবুকের বাড়ি মারা হয়। মাস্টার তখন মুজিনকে চাবুক দিয়ে বলে ওকে মারতে। এতে মুজিনও তো খুনের ফায়দা তোলে আর বাইচানকে মারতে থাকে। বাইচান এতে ওর উপরে রেগে যায়। রাতের বেলা আমরা লিংলংকে দেখতে পাই যে রংশিয়ানকে কথা বলে ব্যস্ত রাখছিল। এদিকে সুহো আর ফ্যানও চলে আসে ওই স্নো লোটাস চুরি করতে। ওরা কোনো মতে স্নো লোটাস নিয়ে নেয়। তবে তখনই কুনলুন সেক্টের ডিসেবলদের কাছে ওরা ধরা পড়ে যায়। এদিকে লিংলং বুঝতে পারে যে হয়তো সুহো আর ফ্যানু কোনো বিপদে পড়েছে। লিংলং রংশিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আগে আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিলে? রংশিয়ান বলে, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি জানি যে তুমি এখানে স্নো লোটাস চুরি করতে এসেছো। তোমার কি আমার কথা মনে নেই? তুমি আমাকে কি করে ভুলে যেতে পারো? রংশিয়ান তখন স্নো লোটাস বের করে আর সেটা ওকে দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে সবাই যদি জানতে পেরে যায় তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। লিংলং বলে, কিন্তু আর চিকে ছাড়া আমি এখান থেকে কোথাও যাব না। রংশিয়ান ওকে চলে যেতে বলে এবং বলে, তুমি চিন্তা করো না, ওদের দুজনকে আমি সেফলি ফক্স ক্ল্যানে পৌঁছে দেব। লিংলং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? আমি তো তোমাকে চিনতেই পারছি না। রংশিয়ান বলে, 10 বছর আগে আমি যখন জঙ্গলে আহত হয়ে পড়েছিলাম তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। এতে তখন লিংলংয়েরও মনে পড়ে। লিংলং বলে, তাহলে সেটা তুমি ছিলে? রংশিয়ান বলে, হ্যাঁ। এখানে ওরা দুজন তো একে অপরের প্রেমে পড়েই যায়। তখনই সেখানে ফ্যানু আর সুহো চলে আসে। ওরা দুজন এদের দুজনকে এভাবে দেখে বুঝে ফেলে ওরা দেরি করে ফেলেছে। ওরা দুজন তো একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। তখনই সেখানে কিছু একটা হয়। ওরা দেখতে পায় ওরা তো অন্য টাইম লাইনে চলে এসেছে, যেখানে লিংলং আর রংশিয়ান ওদের পাশে বসেছিল। ওদের কথা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওরা একে অপরের সাথে বিয়ে করে নিয়েছে। ওরা তো এখানে ঝগড়া করতে থাকে যে আজকে থালা বাসন আর রান্না কে করবে এটা নিয়ে। আর এরা দুজন হাঁ করে ওদেরকেই দেখছিল। সুও আসে লিংলং এর সাথে কথা বলতে। এখানে ও লিংলংকে ভুলভাল বোঝাতে শুরু করে রংশিয়ানের বিষয়ে। ও লিংলংকে বলে, রংশিয়ানকে এখানে ফেলে চলো আমরা ফক্স ক্ল্যানে ফিরে যাই। তবে লিংলং ওকে এটাতে নিষেধ করে আর বলে, আমরা দুজন একে অপরকে সত্যি অনেক ভালোবাসি। ও রংশিয়ানের বিষয়ে সবকিছু ওকে খুলে বলে যে রংশিয়ান ওকে কতটা ভালোবাসে, সবসময় ওর খেয়াল রাখে, এমনকি রান্না বান্না ওই করে। সবশেষে লিংলং বলে, আর সবচেয়ে বড় কারণ হলো এটা যে আমি রংশিয়ানকে ছাড়তে পারবো না, কারণ আমি এখন প্রেগনেন্ট। এদিকে আমরা ফ্যানুকে দেখতে পাই যে তো ঠিক একই রকম ভাবে রংশিয়ানকেও লিংলং এর বিরুদ্ধে ভুলভাল বোঝাচ্ছিল। তবে এতে রংশিয়ান বলে, তুমি যেরকম ভাবছো সেরকম নয়, লিংলং এর মতো বউ পাওয়া তো ভাগ্যের বিষয়, আর আমি ওকে অনেকটা ভালোবাসি। ফ্যানু আর সুহো দুজনে নিজেদের কাজে ফেল হয়ে গিয়েছিল, তাই ওরা তখন ভাবতে থাকে এখন কি করা যায়। ওরা নতুন উপায় বের করতে থাকে। এদিকে দেখানো হয় লিংলং বলতেই যাবে যে ও প্রেগনেন্ট, কিন্তু তার আগে কুনলুন সেক থেকে রংশিয়ানের কাছে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল যে মাস্টার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই যেন তাড়াতাড়ি রংশিয়ান ফিরে আসে। এতে রংশিয়ান তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। লিংলং এর আর বলা হয়ে ওঠে না যে ও প্রেগনেন্ট। তো যাই হোক, এদিকে রংশিয়ান চলে আসে মাস্টারের কাছে, যেখানে মাস্টার বলে, আমি মরে যেতে চলেছি। তুমি 3 বছর ধরে গায়েব ছিলে। আমি জানি যে তুমি ওই ডেমনটির সাথে বিয়ে করে নিয়েছো, কিন্তু এখন থেকে এসব আর চলবে না। তুমি ওকে ছেড়ে দাও,
এবং আমার জায়গায় কুনলুন সেক্টর দায়িত্ব পালন করো, কারণ হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। তবে রংশিয়ান ওকে মানা করে দেয় আর বলে আমি কিছুতেই লিংলংকে ছাড়তে পারবো না। আমি ওকে প্রমিস করেছি যে সবসময় ওর সাথে থাকবো। এটাতে মাস্টার রেগে যায়। মাস্টার সবার দিকে একটি ইশারা দেয়। এতে সবাই তখন সেখানে রংশিয়ানকে বেঁধে ফেলে আর ওর উপরে জাদু করে ও সমস্ত স্মৃতি ভুলিয়ে দেয়। এখন রংশিয়ানের তো লিংলংয়ের বিষয়ে আর কিছুই মনে ছিল না। আমরা নতুন এক রংশিয়ানকে দেখতে পাই যে ডেমনদের একদমই সহ্য করতে পারতো না। ও বলতে থাকে সমস্ত ডেমনদেরকে মেরে ফেলবো, যেটা কিনা আবার দূর থেকে মুজিন দেখছিল। মুজিন বলে তাড়াতাড়ি এটা আমাকে লিংলংকে জানাতে হবে। ও যেতে যাবে কিন্তু তার আগে সেখানে ডিসিপলরা চলে আসে আর ওকে ধরে নিয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় যে রংশিয়ান ফক্স ক্ল্যানে চলে আসে আর সেখানে এসে সবাইকে ধরে ধরে মারতে শুরু করে। তবে তখনই সেখানে লিংলং চলে আসে। লিংলং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও রংশিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। রংশিয়ান তখন বলে যে আমি এই 3 বছর ধরে তোমার সাথে শুধুমাত্র নাটক করেছি, আমি তোমাকে একদমই ভালোবাসি না। এটা শুনে লিংলং অনেক কষ্ট পায়। লিংলং তলোয়ার নিয়ে রংশিয়ানকে মারতে যায়, তবে ও রংশিয়ানের সাথে পেরে ওঠে না। রংশিয়ানি উল্টো ওর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, যেটাতে লিংলং দূরে ছিটকে পড়ে। লিংলংয়ের রক্ত সোজা রংশিয়ানের মুখে ছিটে আসে। তখনই হঠাৎ করে রংশিয়ান নিজের কন্ট্রোলে চলে আসে। ও সবকিছু মনে পড়ে যায়। রংশিয়ান বুঝতে পারে যে ও কত বড় ভুল করে ফেলেছে। ও তাড়াতাড়ি লিংলংয়ের কাছে চলে যায়, যেখানে লিংলং এখনো বেঁচে ছিল। লিংলং ওকে বলে যে ও প্রেগনেন্ট। এটা বলা মাত্রই ও সেখানে মারা যায়, যেটাতে রংশিয়ান তো আরো বেশি কষ্ট পায়। রংশিয়ান সেখানে কান্না করতে থাকে। তখনই ও অনেক বেশি রেগে যায় আর নিজের হাতে তলোয়ার তুলে নেয়। রংশিয়ান বলে এসব কিছু মাস্টারের জন্যই হয়েছে, আমি ওদের কাউকে ছাড়বো না। তো এদিকে আমরা ফ্যানিউ আর সুয়োকে দেখতে পাই। ওরা দুজন এসেছিল লিংলং এর সাথে দেখা করতে, তবে সেখানে লিংলং ছিল না। লিংলং সেখানে সুয়োর জন্য একটি চিঠি লিখে গিয়েছিল, যেখানে লিংলং লেখে আমাকে ক্ষমা করে দিস। আমি জানতে পেরেছি যে ফক্স ক্ল্যানের উপরে কেউ একজন আক্রমণ করেছে, তাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি তোকে জানাইনি কারণ আমি চাই না যে ওখানে গিয়ে তুই কোনো বিপদে পড়িস। এগুলো শুনে সুয়ো তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে লিংলং তো প্রেগনেন্ট, ওর বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে। এরপর আমরা কুনলুন সেক দেখতে পাই, যেখানে সকল ডিসিপলদেরকে মেরে ফেলেছিল রংশিয়ান। সবাই মিলে রংশিয়ানকে প্রতিহত করার চেষ্টা করে, তবে রংশিয়ান এতটাই রেগেছিল যে ও কারোর বাধাই মানছিল না। সেখানে মুজিন আসে আর ওকে আটকানোর চেষ্টা করে, তবে রংশিয়ান উল্টো মুজিনের উপরে আক্রমণ করে। বাইজেন এসে বলে রংশিয়ানের সবকিছু থামাও, যদি তুমি সবাইকে মেরে ফেলো আর কুনলুন সেক শেষ করে দাও তাহলে আমরা আর কখনো এখান থেকে বের হতে পারবো না। এমনকি তোমার আত্মাও কখনো মুক্তি পাবে না, তুমি সারা জীবনে ইলিউশনের ভিতরেই থেকে যাবে। তবে রংশিয়ান তো এই বিষয়ে কিছুই জানতো না। ওর মাথায় এখন কিছুই ঢুকছিল না, শুধু একটাই চিন্তা করছিল যে সবাইকে মেরে ফেলবে। তখনই হঠাৎ করে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। দেখা যায় সুহো সেখানে এসেছে একটি বাচ্চাকে কোলে নিয়ে। আসলে এটা ছিল লিংলং আর রংশিয়ানের বাচ্চা। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুহো আর ফ্যানিউ যখন ওখানে পৌঁছায় দেখতে পায় লিংলং তো মরে গিয়েছে। তবে ফ্যানিউ চেক করে দেখতে পায় যে লিংলংয়ের বাচ্চাকে এখনো বাঁচানো সম্ভব, তাই নিজের পাওয়ার দিয়ে তখন ও লিংলংয়ের বাচ্চাকে বাঁচায়। সুহো রংশিয়ানকে বলে এটা তোমার আর লিংলংয়ের বাচ্চা, ওর জন্য হলে অন্তত তুমি শান্ত হও। তবে রংশিয়ান বিশ্বাস করতে চায় না। রংশিয়ান বলে তাকে তো আমি নিজের হাতে মেরে ফেলেছি, এ আমার বাচ্চা হতে পারে না। যেটাতে সুহো আস্তে আস্তে এগিয়ে আসে রংশিয়ানের দিকে আর বলে তুমি ওর মুখের দিকে তাকাও, দেখো একজন বাবাই তার সন্তানকে ভালো করে চিনতে পারবে। রংশিয়ান তখন ওই বাচ্চাটিকে দেখে আর কোলে নেয়। অজান্তেই ওর মুখে হাসি চলে আসে। এরপর রংশিয়ান শান্ত হয়ে বাচ্চাটি নিয়ে এগোতে শুরু করে। দেখা যায় সেখানে রংশিয়ানের আত্মা মুক্তি পেয়ে যায়। আস্তে আস্তে ইলিউশন শেষ হতে থাকে। এদিকে দেখানো হয় ইসিটিতে সবাই পাথর থেকে মুক্তি হয়ে গিয়েছিল, সবাই মিলে ইলিউশন থেকে বেরিয়ে এসেছিল। উতং হার্ট ফ্লেমটি তখন সোজা মুজিনের হাতে চলে আসে। আসলে রংশিয়ানি মুজিনকে চুজ করেছিল ইউতং হার্ট ফ্লেম দেওয়ার জন্য, কারণ একমাত্র ওই বেঁচে ছিল ফক্স ক্ল্যানের মধ্যে থেকে। তবে এটা কেউ মানতে চাচ্ছিল না যে মুজিন এই হার্ট ফ্লেমটি নিয়ে যাচ্ছে। মুজিন তখন ওদেরকে ভেঙাতে শুরু করে আর বলতে থাকে তোমরা আমার সাথে লড়াই করতে এসো না, তোমরা জানো আমার আন্টি কে। তবে এতে ওরা কেউই পাত্তা দেয় না। ওরা সবাই মিলে মুজিনের পিছু করতে থাকে, যেটাতে মুজিন পালাতে শুরু করে। এরপর ফ্যানিউকে দেখানো হয়, যাকে চ্যাংশান জিজ্ঞাসা করে আপনি মুজিনকে এত সহজে ওই হার্ট ফ্লেম নিয়ে যেতে দিলেন কেন। তখনই ফ্যানুর শরীর খারাপ হতে থাকে। লি জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে। ফ্যানু তখন নিজেকে সামলায় আর বলে তেমন কিছুই না। এদিকে আমরা হুয়ালিনকে দেখতে পাই,
যে বলে সবকিছু আমার আর জেনুর প্ল্যান মতোই হচ্ছে। উনি জেনারেল ওকে জিজ্ঞাসা করে ওই অনুষ্ঠানের ব্যবস্থা কখন করেছো। জেনারেল ও বলে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি হতে চলেছে। ওই অনুষ্ঠানের জন্য যখন ইমমর্টাল আর ডেমনরা এই প্যালেসে প্রবেশ করবে তখন এটাই হবে ওদের শেষ অনুষ্ঠান। ওরা কখনো আর এখান থেকে বেরোতে পারবে না। এটাতে হুয়ালিন একটি ডেভিল স্মাইল দেয়। এদিকে দেখানো হয় ফ্যানুর শরীর তো আরো বেশি খারাপ হয়ে যায়। তখন সেখানে সুহো চলে আসে। সুহো জিজ্ঞাসা করে ওর আবার কি হয়েছে। এতে লি বলে হয়তো মাস্টার কারোর ভাগ্য চেঞ্জ করেছে, যার কারণে তার প্রভাব তার শরীরের উপরে পড়ছে। সুহো এতে ফ্যানুকে একটি পিল খাওয়াতে যায়। প্রথমে লি ওকে আটকায়। সুহো বলে তুমি কি আমার উপরে বিশ্বাস করতে পারছো না। এতে লি আর কিছু বলে না। সুহো ওই পিলটি ফ্যানুকে খাইয়ে দেয়, যেটাতে ফ্যানু একটু সুস্থ হয়। এরপর সেখান থেকে লি আর চ্যাংশান চলে যায়। সুহো তখন ভাবতে থাকে যে ওই বাচ্চার ভাগ্য চেঞ্জ করার জন্যই হয়তো ফ্যানুর আজকে এই অবস্থা। ও ফ্যানুর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর বলে তুমি নিজেকে উপর থেকে এতটা স্ট্রিক্ট কেন দেখাও। আসলে তুমি ভিতর থেকে অনেক নরম। আমি বুঝতে পারি না যে তুমি আসলে কিরকম ব্যক্তি। এরপর সুহো সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙে তখন ও সেখান থেকে ফ্যানুর জন্য স্যুপ আনতে চলে যায়। তবে ফেরত এসে দেখতে পায় সেখানে ফ্যানু নেই। তখন ও চ্যাংশান আর লিকে ডাকে। সবাই তো অনেক চিন্তায় পড়ে যায় যে ফ্যানু হঠাৎ করে কোথায় চলে গেল। এদিকে আমরা ফ্যানুকে দেখতে পাই যে তো অন্যমনস্ক হয়ে হেঁটেই যাচ্ছিল। একটি গাছের গুঁড়ি ফ্যানুর উপরে পড়তেই যাবে তখনই সেখানে সুহো চলে আসে। সুহোকে বাঁচিয়ে নেয়। তবে এতে সুহো নিজের হাতে অনেকটা ব্যথা পেয়েছিল। সুহো ফ্যানুকে অনেক রেগে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আর একটু হলেই তো ব্যথা পেয়ে যেতে। এতে ফ্যানু তখন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেটা দেখে সুহো তো অবাক হয়ে যায়। এরপর ফ্যানু আস্তে আস্তে ওর কাছে আসে এবং ইনোসেন্টলি ওর হাতটি দেখে যেখানে লাল হয়ে গিয়েছিল। ফ্যানু অনেক মিষ্টিভাবে জিজ্ঞাসা করে তুমি কি খুব বেশি ব্যথা পেয়েছো। সুহো বলতে থাকে তুমি কে, তুমি ফ্যানু হতেই পারো না। এরপর দেখানো হয় ও ফ্যানুকে নিয়ে আসে। আসলে ফ্যানুর তো কিছুই মনে ছিল না। সুহো জিজ্ঞাসা করে তোমার কি চ্যাংশান লি কারোর কথাই মনে নেই। ফ্যানু বলে না। এতে সুহো বলে তাহলে তোমার মনেটা আছে কি। ফ্যানু বলে তোমাকে মনে আছে, তুমি আমাকে বাঁচিয়েছো। সুহো এবার একেবারে শিওর হয়ে যায় যে ফ্যানু সবকিছু ভুলে গিয়েছে। ও মনে মনে অনেকটা ভয়ও পাচ্ছিল, কারণ চ্যাংশান আর লি যদি জানতে পারে তাহলে হয়তো ওরা ওকেই দোষ দেবে যে ওই পিল খাওয়ার কারণে ফ্যানুর এই অবস্থা হয়েছে। তাই তখন ও ফ্যানুকে বলতে থাকে তুমি হচ্ছ ডেমন কিং, তোমার নাম ফ্যানিউ, আরো বাদ বাকি সবকিছু বলতে থাকে। সুহো বলে এবং আমার নাম হচ্ছে সুহো, আমি তোমার গার্লফ্রেন্ড হই। তুমি বলেছিলে যে তুমি সবসময় আমাকে প্রোটেক্ট করবে, তো এখন প্রমিস করো যে সবসময় তুমি আমাকে প্রোটেক্ট করবে। এতে তখন ফ্যানিউ ওকে প্রমিস করে আর বলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। সুহোকে এটাও শেখাতে থাকে যে সবার দিকে কিভাবে তাকাতে হবে। ও বলে রাগী দৃষ্টি নিয়ে সবার দিকে তাকাতে হবে। ফ্যানিও তো সুহোর ট্রেনিং এ এটা পেরে যায়। তবে তখনই সেখানে চংজং চলে আসে। চংজং দুজনকে এভাবে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে তোমরা কি করছো। ফ্যানিও তখন সুহোকে নিজের কাছে টেনে নেয় আর বলে সুহো আমার, এবং এটা আমাদের বিষয়, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এটাতে সুহো বলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। ও ফ্যানুকে বকা দেয় আর ওকে ছাড়তে বলে। ফ্যানু এতে ওকে ছেড়ে দেয়। এরপর দেখানো হয় লি আসে সুহোর সাথে কথা বলতে। সুহোকে বলে সত্যি করে বলো যে মাস্টারের কি হয়েছে, না হলে আমি তোমাকে ছাড়ছি না। সুহো বলে দেয় আসলে ফ্যানুর নাকি অ্যামনেশিয়া হয়েছে, যেটা তো লি এর বিশ্বাস হতে চায় না। সুহো বলে তোমার বিশ্বাস হলো বা না হলো এতে আমার কোনো যায় আসে না। এরপর সুহো মেডিসিন নিয়ে আসে ফ্যানুর সাথে দেখা করতে। তবে ফ্যানু তো এখানে গাল ফুলিয়ে বসেছিল, কারণ সুহো ওকে বকা দিয়েছে, যেটাতে সুহো ওর রাগ ভাঙায় আর ওকে মেডিসিন খাওয়ায়। ফ্যানু বলে আজকে তুমি আমার সাথেই থাকবে, কিন্তু সুহো ওকে বোঝায় এবং বলে তাড়াতাড়ি যে একা একাই ঘুমিয়ে পড়তে। এরপর সুহো সেখান থেকে যাওয়ার জন্য যখন দরজা খোলে তখনই কিছু সৈন্য এসে ওদের উপরে আক্রমণ করে। সুহোকে বাঁচাতে গিয়ে ফ্যানু অনেকটা আহত হয়। সময় মতো সেখানে লি চলে আসে আর ওই সৈন্যদেরকে প্রতিহত করে। লি বলে তোমাদেরকে নিশ্চয়ই হুয়ালিন পাঠিয়েছে। সৈন্যরা তখন বলে প্রিন্সেস, আমরা আজকে এখানে ফ্যানুকে মারতে এসেছি, দয়া করে আমাদেরকে আটকাবেন না। এতে তখন লি রেগে বলে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালাও। এতে ওই সৈন্যরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুহো এর পর ফ্যানুকে অনেক বকাঝকা করে আর বলে তুমি কেন আমাকে বাঁচাতে গিয়েছিলে, এ কারণে তুমি নিজে আহত হয়েছ। ফ্যানুও বলে কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম যে সবসময় তোমাকে রক্ষা করব। যেটাতে সুহো তখন ওকে মেডিসিন দেয় আর এটা খেয়ে ঘুমিয়ে পড়তে বলে। সুহো লিয়ের সাথে কথা বলতে আসে এবং বলে আমি জেনে গিয়েছি যে তুমি এখানকার প্রিন্সেস, তাই এখন সব সত্যি আমাকে বলে দাও। আমি জানি হয়তো তোমার অতীতে কিছু খারাপ হয়েছিল,
কিন্তু তারপরও সবটা জানার দরকার রয়েছে। লি বলতে রাজি হয়ে যায়। ও প্রথমে একটি তলোয়ারের বিষয়ে জানায়, যে তলোয়ারটি পুরো সিটিকে রক্ষা করে। পূর্বপুরুষরা এই তলোয়ারটিকে অনেক সাবধানে আর রক্ষা করে রেখেছে। তবে প্রত্যেক বছর এই তলোয়ারের শক্তিকে রিস্টোর করার জন্য রাজাদেরকে নিজেদের রক্ত দিতে হয়। কিন্তু হুয়ালিনের স্পিরিচুয়াল পাওয়ার ছিল অনেক বেশি দুর্বল। সুহো জিজ্ঞাসা করে, তাহলে সে রাজা কি করে হলো? লি বলে, কেননা মেই ফ্যামিলি তাকে সাহায্য করেছিল। মেই ফ্যামিলির জেনারেল ছিল, যে নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিতে তাকে রাজি হয়ে গিয়েছিল। তবে এর জন্য একটি শর্ত দিয়েছিল সে, যাতে মেই ফ্যামিলির প্রিন্সেসকে হুয়ালিন বিয়ে করে। এরপর সে নিজের সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার হুয়ালিনকে দিয়ে দেয়, যার কারণে তার মৃত্যু হয়ে যায়। হুয়ালিনও নিজের কথা রাখে আর মেই ফ্যামিলির প্রিন্সেসকে বিয়ে করে। তবে যখন ওই প্রিন্সেসকে সিটিতে নিয়ে আসা হয়, তখন পুরো সিটিতে দুর্ভিক্ষ নেমে আসে। মূলত এই প্রিন্সেসই ছিল লিয়ের মা। তো সবাই মিলে বলতে থাকে এই রানীকে মেরে ফেলার জন্য, কারণ তারা মনে করছিল হয়তো এই রানীর কারণেই ওদের রাজ্যে দুর্ভিক্ষ নেমে এসেছে। দেখা যায় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। লি আসে নিজের মাকে বাঁচাতে, তবে তখন সৈন্যরা ওকে ধরে ফেলে। কেউ ওকে যেতেও দিচ্ছিল না। হুয়ালিন এটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। রানী সেখানেই মৃত্যু হয়ে যায়। লি তো এবার অনেক বেশি রেগে যায়। ও পুরো সিটিকে ধ্বংস করার জন্য ওই তলোয়ারটি ধ্বংস করতে যায়। তবে তখন সেখানে হুয়াইয়ং চলে আসে। হুয়াইয়ং ওকে আটকানোর চেষ্টা করে, তবে লি উল্টো ওর উপরে আক্রমণ করে। এরপর লি ওই তলোয়ারটি ধ্বংস করতে যায়, তবে উল্টো ওই আহত হয়। লি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। সুহো বলে, তাহলে এই কারণে তুমি এই সিটি ছেড়ে চলে গিয়েছিলে? লি বলে, না, আমি যাইনি। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে সিটির বাইরে দেখতে পেয়েছিলাম। তারাই আমাকে বের করে দিয়েছিল। আমরা দেখতে পাই মুজিন তো এগুলো বাইরে দাঁড়িয়ে শুনছিল। ওর তো লিয়ের জন্য খারাপ লাগে। তবে তখনই লিয়ের কাছেও ধরা পড়ে যায়। লি তো ওর উপর অনেক বেশি রেগে যায়। ও লিকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে চ্যাংশান চলে আসে আর বলতে থাকে ফ্যানুর নাকি শরীর আবার খারাপ করছে। এদিকে আমরা ফ্যানুকে দেখতে পাই, যে স্বপ্নের ভিতরে নিজের দাদু আর চিফহ্যাংকে দেখছিল। ও স্বপ্ন থেকে লাফিয়ে উঠে পড়ে। তখনই সেখানে সুহো চলে আসে। সুহোকে দেখে ফ্যানু ওকে জড়িয়ে ধরে এবং নিজের দাদু আর চিফহ্যাংয়ের কথা বলে। চিফহ্যাং নাম শুনতেই সুহোর মনে পড়ে ওই টোকেনেও তো ঠিক একই নামই দেখেছিল। ফ্যানুও বলতে থাকে ওরা আমার দাদু আর ভাই চিফহ্যাংকে মেরে ফেলেছে। আমাকে কেন বাঁচিয়ে রেখেছিল? আমাকেও মেরে ফেলতো। এগুলো শুনে সুহো ওকে সান্ত্বনা দেয়। সুহো বুঝতে পারে অতীতে ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছিল। এরপর আমরা লিকে দেখতে পাই যে হুয়ালিনের সাথে দেখা করতে আসে। ও হুয়ালিনের উপরে রেগেছিল আর সোজা ওর উপরে আক্রমণ করে। তবে তখনই সেখানে ওই মনস্টারটি চলে আসে। মনস্টারটি সামনে চলে আসায় লিয়ের আঘাত তো সোজা ওর গায়ে পড়ে, যেটাতে হুয়ালিন অনেক ব্যস্ত হয়ে পড়ে। এমন মনে হচ্ছিল যে মনস্টারটি ওর কাছের কেউ। লি বলে, তাহলে এই মনস্টারকে এতদিন লুকিয়ে রেখেছেন? আমি জানি যে আপনি নিজের স্বার্থের জন্য এই মনস্টারকে বানিয়েছেন। যেটাতে হুয়ালিন বলে, তুমি কি জানো এই মনস্টারটি কে? আমি নই, বরং তুমি নিজে বানিয়েছো এই মনস্টারকে। এটা শুনে লি অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় যে হুয়ালিন লিকে একটি জায়গায় নিয়ে আসে, যেখানে ওই মনস্টারটিকে বেঁধে রাখা হয়েছিল। হুয়ালিন নিজের রক্ত দেয়, সাথে সাথে ওই মনস্টারটি হুয়াইয়ং এ পরিণত হয়। এটা দেখে লি তো অবাক হয়ে যায়। লি বলে, এসব কি করে হলো? হুয়ালিন বলে, সবকিছু তোমার জন্যই হয়েছে। হুয়ালিন বলতে শুরু করে, ওই দিন ওই তলোয়ারটি ধ্বংস করতে যাওয়ার সময় লি অনেকটা আঘাত পেয়েছিল, যার কারণে ও সেখানেই মারা যায়। হুয়াইয়ং এটা দেখে ওকে বাঁচানোর জন্য নিজের স্পিরিট বোন দিয়ে দেয়, যার কারণে আজ হুয়াইয়ং এর এই অবস্থা। হুয়ালিন বলে, যদি নিজের ভাইকে বাঁচাতে চাও তাহলে একটি উপায় রয়েছে। আমাকে সুহোর ভিতরে থাকা ওই পাথরটি এনে দাও। ওটিই পারবে একমাত্র তোমার ভাইকে বাঁচাতে। লিন বলে, এটা অসম্ভব। আমি মাস্টারের সাথে বেইমানি করতে পারবো না। হুয়ালিন বলে, তুমি যদি এটা না করতে চাও তাহলে আমি এখান থেকে তোমাদের কাউকেই জীবিত ফিরতে দেবো না। এখন চয়েস করার দায়িত্ব তোমার। তুমি নিজের ভাইকে বাঁচাবে, যে কিনা নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছে, নাকি তাকে বাঁচাবে যে কিনা তোমাকে আশ্রয় দিয়েছে? এটা শুনে লি অনেকটা চিন্তায় পড়ে যায়। এরপর লি সুহোর কাছে আসে। সুহো বলে, এভাবে কেন তাকিয়ে আছো? লি বলে, আমি যদি তোমার কাছে তোমার জীবন চাই তাহলে কি তুমি আমাকে দেবে? এটা শুনে সুহো অবাক হয়ে যায়। এরপর লি সুহোকে সবকিছু খুলে বলে, যেটা শুনে সুহো বলে, কিন্তু আমার মনে হয় না যে আসলেই তোমার বাবার ওই পাথরটি প্রয়োজন। কেননা আমরা যখন ওই ইলিউশনের ভিতরে ঢুকে গিয়েছিলাম তখন ওখান থেকে ফেরার আমাদের কোনো নিশ্চয়তা ছিল না। যদি সেরকমই হতো তাহলে তোমার বাবা কিছুতেই আমাকে ওই ইলিউশনের ভিতরে ঢুকতে দিত না, কারণ তার তো আমার ভিতরে থাকাই পাথরটি প্রয়োজন। এটা শুনে লিও ভাবতে শুরু করে
সুহো যা বলেছে ঠিকই বলেছে। সুহো বলে, নিশ্চয়ই তোমার বাবা তোমার থেকে কিছু লুকোচ্ছে। এদিকে দেখানো হয় হুয়াইয়ং এর জ্ঞান ফিরে আসে। আসলে হুয়াইয়ং তো নিজেও জানতো না যে ও একজন মনস্টার। তবে আজ হুয়ালিন ওকে সবকিছু খুলে বলে। হুয়াইয়ং এটা শুনে অবাক হয়ে যায়। হুয়াইয়ং বলে, তাহলে আমি কি আর কখনো ঠিক হব না? হুয়ালিন বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। আমি একটি ফরমেশন তৈরি করেছি, যে ফরমেশনে এখানে আসা সকল ডেমন আর ইমমর্টালদেরকে বলি দিতে হবে। আর এই বলির কারণে সেখানে ডাইটি তৈরি হবে, যে ডাইটিটি দিয়ে তোমাকে আমি বাঁচাতে পারবো। তবে এতে ঝিনুর সাহায্য আমার প্রয়োজন, যার কারণে ওকে আমাকে ওই পাথরটি দিতে হবে। তারও ব্যবস্থা আমি করে রেখেছি, এটা নিয়ে তুমি চিন্তা করো না। তবে হুয়াইয়ং এটা শুনে রেগে যায় এবং ওইটা কিছুতেই মানতে পারছিল না। হুয়াইয়ং বলে, তাদের সাথে আমার বোনও রয়েছে। এটাও বলে ওখান থেকে যেতে যাবে, কিন্তু তার আগে হুয়ালিন ওকে অজ্ঞান করে দেয়। এরপর আমরা ফুলিংকে দেখতে পাই যে আবারও চংজং এর সাথে দেখা করতে আসে। ও এখানে আবারও চংজংকে বলে, আমার সাথে হাত মিলিয়ে নাও। তবে চংজং এতে রাজি হয় না। তখনই সেখানে লি চলে আসে আর ওকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তো ফুলিংকে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না আর সোজা ওর বুকে চাকু ঢুকিয়ে দেয়। তবে তখনই সেখানে একটি লোক চলে আসে। ওই লোকটি ফুলিংকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এতে তো সোহর নিজের উপরেই রাগ হতে শুরু করে। সোহো বলতে থাকে, একটুর জন্য ওকে মারতে পারলাম না। এটা দেখে ফ্যানু ওকে বোঝানো শুরু করে এবং বলে, নিজের উপরে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আমি জানি তুমি অনেক নরম মনের মানুষ, এই কারণেই তুমি ওকে মারতে পারোনি। এটা বলে ফ্যানু ওকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়। এদিকে আমরা দেখতে পাই ফুলিংকে যে বাঁচিয়েছিল ওই লোকটি আসলে জেনারেল উ ছিল। পরের দিন দেখানো হয় সবাইকে ওই অনুষ্ঠানের জন্য ইনভিটেশন পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেটার কথা হুয়ালিন বলছিল। এখানে সুহো তো বুঝতেই পারছিল যে কিছু একটা গড়বড় রয়েছে, তাই ও সবাইকে নিষেধ করতে থাকে সেখানে যাওয়াতে। কিন্তু কেউ এতে রাজি হয় না, কারণ তাদের মনে হচ্ছিল সুহো ওদেরকে বোকা বানাচ্ছে। ওরা ভাবছিল হয়তো ওই অনুষ্ঠানে গেলেই ওরা হার্ট ফ্লেমের দ্বিতীয় অংশ পাবে, তাই জন্য সুহো ওদেরকে যেতে বারণ করছে। সুহো বলে, ঠিক আছে, তোমরা যা ইচ্ছা তাই করো। এটা বলেই সুহো সেখান থেকে চলে আসে। সুহো একটি জায়গার ছবি আঁকায়, যেটাও ফ্যানিউকে দেখায়। সুহো বলে, ই সিটির ওই তলোয়ারটি এই জায়গায় রয়েছে। যখন আমরা অনুষ্ঠানের জন্য প্যালেসে যাব, তখন আমি এই তলোয়ারটি খুঁজতে যাব। ফ্যানিউ বলে, আমিও তোমার সাথে যাব, কিন্তু সুহো ওকে বারণ করে। তখনই সেখানে মুজিন চলে আসে। মুজিন সেখানে এসে দ্বিতীয় হার্ট ফ্লেমটি সুহোকে দিয়ে দেয় এবং বলে ওকে ওদের টিমে নিয়ে নিতে। সুহো খুশি হয়ে যায় আর রাজিও হয়ে যায়। চ্যাংশান বাইরে দাঁড়িয়েছিল, তখনই সেখানে ফ্যানিউ চলে আসে। ফ্যানিউকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চ্যাংশান ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি হয়েছে? ফ্যানিউ বলে, সত্যি করে বলো তো ফ্যানিউ, মানে আমি কি করে সুহোর প্রেমে পড়েছি? এটা শুনে তো চ্যাংশান অবাক হয়ে যায়। আসলে ফ্যানের তো কিছু মনে ছিল না, কিন্তু তারপরও একটি জিনিস ওর মনে পড়েছিল। সেটা হলো চ্যাংশান একবার ওকে বলেছিল, আপনি সুহোর প্রেমে ভুলেও পড়বেন না, কারণ ও তো শুধুমাত্র নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে। ওর কাজ হয়ে গেলে ও আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাই আপনার উচিত ওর থেকে দূরে থাকা। পরবর্তী দৃশ্যতে আমরা ওদের সবাইকে ই সিটির ওই অনুষ্ঠানে আসতে দেখি, যেখানে সবাই ল্যান্টার্নে নিজেদের উইশ লিখে সেই ল্যান্টার্নটি উড়াচ্ছিল। সুহোরাও নিজেদের ল্যান্টার্ন নিয়ে নেয় আর ওখানে উইশ লিখে সেটা উড়িয়ে দেয়। ফ্যানু এখানে সুহোকে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছিলে যে তুমি আমার প্রেমিকা, কিন্তু আসলে এটা সত্যি নয়, এটা আমি জেনে গিয়েছি। সুহো এতে কিছুই বলতে পারে না। ফ্যানিও বলে, আমি জানি তোমার কাজ হয়ে গেলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি তোমাকে লাস্ট গুড বাই বলতে চাই। এটা বলে ওখানেই সুহোকে কিস করে দেয়, যেটা দেখে চ্যাংশান আর লি তো অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, এরপর ওরা প্যালেসের ভিতরে চলে আসে। তখনই সেখানে হুয়ালিন চলে আসে। হুয়ালিন ওদেরকে বলে, তোমরা এখানে চলে তো এসেছো, কিন্তু এখান থেকে আর কখনোই বেরোতে পারবে না। সবাই এটা শুনে হাসতে থাকে আর বলতে থাকে, আমরাও দেখে নেব যে হুয়ালিন আমাদেরকে কি করে, যেটাতে হুয়ালিনের রাগ হয়ে যায়। এদিকে দেখানো হয় মুজিন সুহোর কথা মতো ওর বলা জায়গায় চলে আসে, যেখানে ই সিটির তলোয়ার রাখা রয়েছে। এদিকে হুয়ালিন রেগে তখন সকল সৈন্যদেরকে আদেশ দেয়। সকল সৈন্যরা তখন ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। হুয়ালিন বলে, এখান থেকে তোমরা আর কেউ বের হতে পারবে না। মুজিন তো ওই সিক্রেট রুমে ঢুকে পড়েছিল, যেখানে ও হুয়াইয়ংকে দেখতে পায়। ও হুয়াইয়ংকে সেখান থেকে নিয়ে যেতেই যাবে, কিন্তু তখনই সেখানে জেনারেল উ চলে আসে। এদিকে লি হুয়ালিনকে বলে, তুমি যদি এখানে থাকা সবাই ক্ষতি করো, তাহলে তাদের সেক্টের লোকেরা পরে তোমার সিটিকেই ধ্বংস করে দেবে। হুয়ালিন বলে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি অলরেডি ই সিটির ব্যারিয়ার অ্যাক্টিভেট করে দিয়েছি। এখন বাইরের কেউ ভিতরে আসতে পারবে না, আর ভিতরের কেউ বাইরেও যেতে পারবে না।
এটা বলেই হুয়ালিন ওদের সবাইকে ফরমেশনের ভিতরে আটকে ফেলে। তবে লি কোনো মতে সেখানে সুহো, জংজং আর ফ্যানুকে বের করে দেয়। হুয়ালিন ওই দিকেই যাচ্ছিল, এটাতে লি তখন হুয়ালিনকে আটকানোর জন্য ওনার সাথে ফাইট করতে শুরু করে। তবে হুয়ালিন তখন লিকে একটি গাছের সাথে বেঁধে ফেলে। এদিকে আমরা দেখতে পাই সুহরা তো চলে আসে সেই জায়গায় যেখানে হুয়াইয়ংকে রাখা ছিল। তবে তখনই সেখানে ফুলিং চলে আসে আর ওদের সবাইকে বেঁধে ফেলে। লি তো কান্না করছিল আর বলছিল, আপনি কেন এমনটা করলেন? আপনি তো আগে এমনটা ছিলেন না। আমি যখন ছোট ছিলাম তখন আপনি নিজের কাঁধে আমাকে চড়াতেন, আমাকে কতটা ভালোবাসতেন, কিন্তু এতটা বদলে গেলেন কি করে? আমার মাকেও মেরে ফেলেছেন, এখন সবকিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। এগুলো শুনে তো হুয়ালিনও ইমোশনাল হয়ে যায়। হুয়ালিন বলে, আমি এগুলো ইচ্ছা করে করিনি, আমি তোমার মাকে ইচ্ছা করে মারিনি। ওই দিন তোমার মাকে আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাকে সিক্রেটভাবে একটি প্রোটেকশন সেল দিয়েছিলাম, তবে দুর্ভাগ্যবশত সেটা কাজ করেনি, আর ওই প্রোটেকশন সেলটি আমাকে জেনারেল উ দিয়েছিল। এটা শুনে তো লি অবাক হয়ে যায়। তখনই সেখানে এন্ট্রি হয় জেনারেল উ এর, যার সাথে অনেকগুলো সৈন্য ছিল। জেনারেল উ এখানে এসে নিজের আসল রূপ দেখিয়ে দেয়। জেনারেল উ বলে, আমি তোমাদেরকে বলছি আসলে কি হয়েছে। আসলে এসব কিছুর পিছনে আমিই রয়েছি। যেটা শুনে হুয়ালিন অবাক হয়ে যায় আর রেগে গিয়ে ওর উপরে আক্রমণ করতে যায়। তবে তো হুয়ালিনের উপরে আক্রমণ করে আর হুয়ালিন দূরে ছিটকে পড়ে। জেনারেল উ এখানে লিয়ের কাছে সবকিছু স্বীকার করে। সে বলে, হ্যাঁ, তোমার মায়ের মৃত্যুর পিছনে আমারই হাত রয়েছে, কারণ আমি ই সিটির রাজা হতে চাই। তবে এই হুয়ালিনকে ই সিটির রাজা বানিয়ে দেওয়া হয়েছে, যদিও তার কাছে স্পিরিচুয়াল পাওয়ার খুবই কম ছিল। এসব কিছু শুনে হুয়ালিনের তো অনেক বেশি রাগ হয়ে যায়। হুয়ালিন আবারও ওঠে ওর উপরে আক্রমণ করার জন্য। তবে এবার জেনারেল ও তো উল্টো আরো ভারীভাবে হুয়ালিনের উপরে আক্রমণ করে, যার কারণে হুয়ালিন অনেকটা আহত হয়। লি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় আর বাবার কাছে যায়। ও নিজের বাবার এই অবস্থা দেখে কান্না করতে থাকে। হুয়ালিন সেখানেই মারা যায়। লিয়ের অনেক বেশি খারাপ লাগছিল নিজের বাবার কারণে। তখনই লি অনেকটা রেগে যায় আর জেনারেল ওয়ের উপরে আক্রমণ করে, তবে ও জেনারেল ওয়ের সাথে পেরে ওঠে না। এদিকে দেখানো হয় ফুলিং ওদের তিনজনকে বেঁধে রেখেছিল। ফুলিং এখানে সুওকে বলে, তোমাকে চংজং আর ফ্যানের ভিতর থেকে যে কোনো একজনকে চয়েস করতে হবে, তুমি কাকে বাঁচাতে চাও, আমি তাকেই ছেড়ে দেবো। তো মনে মনে ভাবে, আজকের মধ্যেই তো ফ্যানুর সকল স্মৃতি ফিরে আসার কথা, তাহলে আমাকে ফ্যানুকেই চয়েস করতে হবে, কারণ ও যদি বেঁচে যায় তাহলে সবাইকেই বাঁচাতে পারবে। এটা ভেবেই সুহো তখন ফ্যানিওকে চুজ করে। যেটাতে ফুলিং তখন চংজংকে বলে, দেখলে ও তোমাকে চয়েস না করে ফ্যানিওকে করলো। আমি তোমাকে আগেই বলেছিলাম যে ওরা কেউই তোমাকে চায় না, কেউই তোমাকে আপন মনে করে না। তখনই সেখানে জেনারেল ও চলে আসে সাথে লিকে নিয়ে। ফুলিং লিকে সেখানেই বেঁধে ফেলে। জেনারেল ও নিজের সাথে করে হার্ট ফ্লেমে 3টা অংশও নিয়ে এসেছিল। সে সেখানে এসে ওই হার্ট ফ্লেমটি একসাথে জোড়া লাগায়। এদিকে দেখানো হয় ওই ফরমেশনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। ফরমেশনটি তো সকল ডেমন আর ইমমর্টালদের ভিতর থেকে স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করে নিতে থাকে, যেটা কিনা সোজাই হার্ট ফ্লেমের ভিতরে আসে। এরপর ওই হার্ট ফ্লেম হুয়াইয়ং এর ভিতরে ঢুকে যায়। হুয়াইয়ং ঠিক হয়ে যায়। তবে এখানে শুধুমাত্র ও মনস্টার থেকেই ঠিক হয়েছিল, এমনিতে ওর মধ্যে কোনো হুঁশ ছিল না। জেনারেল উ বলতে থাকে, হুয়াইয়ং, আমি তোমার মাস্টার, তুমি আমার কথা শুনবে তো? তবে হুয়াইয়ং এতে কোনো রেসপন্স করে না। জেনারেল ও ফুলিংকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে যে ও আমাকে নিজের মাস্টার মনে করবে, তাহলে ও কোনো রেসপন্স কেন করছে না? ফুলিং বলে, কারণ ওই ফরমেশনটি আমি তোমাকে ভুল দিয়েছি। জেনারেল ও এতে হুয়াইয়ং এর কাছে যেতে যায়, তবে তার আগেই ফুলিং সেখানে ওকে মেরে ফেলে। ফুলিং বলে, আমি তো শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছি, হুয়াইয়ং তোমাকে নিজের মাস্টার নয় বরং আমাকে নিজের মাস্টার মনে করবে। ফুলিং তখন সুওকে বলে, তোমার ভিতরে যে পাথরটি রয়েছে ওটা শুধুমাত্র ইসিটির তলোয়ার দিয়ে তোমার হৃদয় খণ্ডন করলেই পাওয়া যাবে। ফুলিং হুয়াইয়ংকে আদেশ দেয় যাতে হুয়াইয়ং ওই তলোয়ারটি তুলে সুহোর হৃদয় খণ্ডন করে। এতে সাথে সাথে হুয়াইয়ং ওই তলোয়ারটি তুলে নেয় আর সুহোকে মারতে যায়। তবে তখনই ফেনুর সবকিছু মনে পড়ে যায়। ফেনু নিজের পাওয়ার ইউজ করে মুক্ত হয়ে যায় আর সুহোকে বাঁচিয়ে নেয়। তবে হুয়াইয়ং এতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। হুয়াইয়ং এর ভিতর থেকে কালো একটি ধোঁয়া বেরিয়ে সোজা সুহোর মাথার ভিতরে ঢুকে যায়। সাথে ফুলিংও অনেকটা আঘাত পেয়েছিল। ফুলিং জিজ্ঞাসা করে, তুমি নিজের পাওয়ার ইউজ কি করে করলে? ফ্যানিও বলে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার সাহস হয় কি করে আমার সুহোর ক্ষতি করার? তো তখনই সেখানে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়, কারণ ওই তলোয়ারটি তো ওর জায়গা থেকে তোলা হয়ে গিয়েছিল। যেহেতু ওই তলোয়ারই এতদিন ই সিটির রক্ষা করেছে
আর ওই তলোয়ারটি এখন নিজের জায়গা থেকে তোলা হয়ে গিয়েছে, এই কারণে সিটি ধ্বংস হতে থাকে। জংজং তো একটি পিলারের নিচে পড়ে যায়, যেটা দেখে ফুলিং তখন ওকে বাঁচিয়ে নেয় আর ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। ফ্যানিও যায় ওই তলোয়ারটিকে ওর জায়গায় রেখে দিতে, তবে ও পারে না। সুহো গিয়ে তাড়াতাড়ি ওই তলোয়ারটিকে নিজের জায়গায় রাখতে পারে। ওই তলোয়ারের ভিতর থেকে একটি সবুজ কালারের ধোঁয়া বেরিয়ে সোজা সুহোর আঙ্গুলে চলে যায় আর ওটা একটা আংটিতে পরিণত হয়। ফ্যানিও সময় মতো ওকে ওখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে সবকিছু ঠান্ডা হয়ে যায়, তবে ফ্যানও সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এটা দেখে সুহো তো অনেক ভয় পেয়ে যায়। সুহো মনে করতে থাকে হয়তো ফ্যানিও মারা গিয়েছে। ফ্যানিও বলে, আরে আমি মরিনি, শুধুমাত্র একটু ক্লান্ত হয়ে গিয়েছি, এই কারণেই চোখ বন্ধ করে আছি। এটাতে সুহো তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। লি তখন সুহোর হাতে ওই আংটিটি দেখতে পায়। এতে লি সুহোকে বলে, এই তলোয়ারটি এখন তোমাকে নিজের মাস্টার মেনে নিয়েছে, যার কারণে তোমাকে এই আংটিটি দিয়েছে। এরপর সুহো ফ্যানিওকে বাড়িতে নিয়ে আসে আর ওকে মেডিসিন খাওয়ায়। তখন সেখানে লি চলে আসে আর বলে, এখানে আমাদের আর কোনো কাজ নেই, তাই আমাদেরকে ফিরে যেতে হবে। লি যখন বাইরে আসে দেখতে পায় হুয়াইয়ং ওর সাথে দেখা করতে এসেছে। হুয়াইয়ং এখন একেবারে সুস্থ হয়ে গিয়েছে। অনেকদিন পর লি এখানে হুয়াইয়ং এর সঙ্গে ভালো করে কথা বলে, যেটাতে হুয়াইয়ং অনেক খুশি হয়। হঠাৎ করে ফ্যানির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ওর 7 স্টার সোলের ভিতরে আরো একটি জেগে উঠেছিল, এখন কেবল 2টা বাকি আছে। ওই 2টা সোলও যদি জেগে ওঠে তাহলে ফ্যানিও তো মারা যাবে। সুহো চ্যাংশান আর লিকে জিজ্ঞাসা করে, তোমরা আমাকে বলো আসলে ফ্যানির হয়েছেটা কি? এতে লি বলে, মাস্টার নিজের দাদু বুসান এবং ভাই চিফ্যাং এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছোট থেকেই দিন রাত অনেক বেশি প্র্যাকটিস করেছে, এমনকি নিষিদ্ধ টেকনিকগুলো ইউজ করেছে। এই কারণেই তারা যেই অবস্থা। অলরেডি 5টি সোল জেগে উঠেছে, যদি আরো 2টি সোল জেগে ওঠে তাহলে মাস্টারকে আর বাঁচানো যাবে না, একমাত্র তুমিই পারবে মাস্টারকে বাঁচাতে। সুহো জিজ্ঞাসা করে, কিভাবে আমি বাঁচাতে পারবো? লিয়েতে বলে, তোমার ভিতরে যে পাথরটি রয়েছে ওটার শক্তি আগে জাগাতে হবে, ওই পাথরটি পারবে একমাত্র মাস্টারকে বাঁচাতে। সুহো এতে ঠিক করে তাড়াতাড়ি ওকে ফ্যানের জন্য হলো এই পাথরের শক্তি জাগিয়ে তুলতে হবে। যদিও ও একটি উপাদান পেয়ে গিয়েছিল, কিন্তু বাকি 4টি এখনো বাকি ছিল। এরপর আমাদেরকে কোল্ড স্প্রিং প্যালেস দেখানো হয়, যেখানে ঝেনিউ তো ফুলিং এর উপর অনেক বেশি রেগেছিল, কারণ ফুলিং নিজের কাজ ঠিকভাবে করতে পারেনি। ফুলিং বলে, আমি তো নিজের কাজ ঠিকভাবেই করছিলাম, কিন্তু হঠাৎ করে ফ্যানও সেখানে নিজের পাওয়ার ইউজ করেছে। এটা কিভাবে করেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। ঝেনু এটা শুনে অবাক হয়ে যায়। জেন তখন নিজের তৈরি করা একটি এভিল পোকা ঝেনিউকে দেখায়, যেটা দিয়ে কিনা অনেক শক্তিশালী ডেমন বা ইমমর্টালদেরকে নিজের বশে আনা যায়। এতে ঝেনিউ তো চেনের উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। জেন বলে, আমি শুনেছি যে ফুলিং নিজের সাথে করে চংজংকে এখানে নিয়ে এসেছে, তো প্রথমে ওকে দিয়েই ট্রাই করা যায়। কিন্তু ফুলিং এতে নিষেধ করে দেয়। ফুলিং বলে, আমাকে 1 মাস সময় দিন মাস্টার, আমি ঠিকই চংজংকে আমাদের দলে আনার জন্য রাজি করাবো। এরপর ফুলিং চংজংয়ের কাছে চলে যায় আর চংজংকে বোঝানোর চেষ্টা করে যে সুহোকে ভালোবাসে না। ফুলিং চংজংয়ের বুকে একটি ডেমন ফ্লাওয়ার দেখায়, যেটা কিনা ওর নিচে ছিল। ও চংজংকে প্রোটেক্ট করার জন্য ওই ডেমন ফ্লাওয়ারটি ওকে দিয়েছিল, তবে চংজং তখন ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে আর বলে, এর থেকে আমার মরে যাওয়া ভালো। ফুলিং হাসতে থাকে আর বলতে থাকে, ওই সুহো তোমাকে একটুও ভালোবাসে না, তারপরও তুমি ওর জন্য মরছো, আর আমি তোমাকে নিজের ডেমন ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তারপরও তুমি আমাকে এত ঘৃণা করো। এটা বলেই তখন ও চংজংয়ের রক্ত নিয়ে মুখে দেয় আর বলে, এখন থেকে শুধু তুমি আমার সাথেই থাকবে। এদিকে দেখানো হয় ফ্যানোর জ্ঞান ফিরে আসে, যেখানে সুহোকে জিজ্ঞাসা করে, তুমি কি করে নিজের পাওয়ার ইউজ করলে সিটিতে, কারণ ওখানে তো পাওয়ার ইউজ করা যায় না। তবে এটা ফ্যানু ওকে জানায় না। এরপর দেখানো হয় সবাই মিলে নিং সিটিতে আবারও ফিরে আসে। চ্যাংশান তো এখানে সবকিছু ভালো করে পরিষ্কার করছিল, তখনই সেখানে মুজিন চলে আসে। মুজিনকে এখানে দেখে লি রেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো? আমাদের পিছু পিছু এখানেও চলে এসেছো। মুজিন বলে, দয়া করে আমাকে এখানে রেখে দাও, আমি রান্না বান্না, ঘর গুছানো, সবকিছু পরিষ্কার করা খুব ভালো করে পারি। লি তখন রেগে যায় আর ওর উপরে অ্যাটাক করে। এতে মুজিনের অবস্থা তো খারাপ হয়ে যায়। এরপর দেখানো হয় চ্যাংশান মুজিনকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, তবে সুহোর কথায় তখন মুজিনকেও ছেড়ে দেয়। সুহো জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? মুজিন বলে, কারণ আমি লিকে পছন্দ করি। এটা শুনে লি রেগে যায় আর বলে, তুমি কি আমার হাতে মরতে চাও নাকি? সুহো মুজিনকে বলে, বাহ, তোমার তো সাহস রয়েছে, তুমি একেবারে সরাসরি বলে দিলে। মুজিন বলে, এতে সাহসের কি রয়েছে? যাকে পছন্দ করি তাকে যদি নাই বলতে পারি তাহলে আর এই জীবন রেখে কি লাভ? মুজিন লিকে বলি, তুমি বরং আমাকে মেরেই ফেলো। উপর থেকে ফ্যানেও বলি, তুমি এখানে থাকতেই পারো,
কিন্তু যদি কোনো ভুলভাল কাজ করো তাহলে লাথি মেরে এখান থেকে বের করে দেবো। এটাতে তো মজিন খুশি হয়ে যায় আর বলে, আমি সত্যি বলছি, আমি কোনো ভুল কাজ করব না। এরপর সবাই ওখান থেকে চলে যায়। তখনই দেখতে পাই সুহর নাক দিয়ে তো রক্ত পড়ছে। তবে সুহ এতে বেশি পাত্তা দেয় না। ও তো ফ্যানুর জন্য ইমমর্টাল পিল বানাতে ব্যস্ত হয়ে যায়। তবে সুহ যখন পিল বানিয়ে ফ্যানুকে সেটা খাওয়ায়, ফ্যানু তো সাথে সাথে খরগোশে পরিণত হয়। ওর খরগোশের মতো বড় বড় কান বেরিয়ে গিয়েছিল। এটা দেখে ফ্যানু ওর দিকে তাকিয়ে থাকে। যাই হোক, সুহ আবারও ওর জন্য মেডিসিন বা ইমমর্টাল পিল বানাতে শুরু করে, কিন্তু ওর অনেক বেশি ঘুম পাচ্ছিল। ফ্যানু ওকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। যখনই সুহ ঘুমে পড়ে যেতেই যাবে তখনই ফ্যানু ওকে ধরে নেয় আর ওকে কোলে করে রুমে নিয়ে আসে। ফ্যানু এক নজরে সুহর দিকে তাকিয়ে থাকে।